আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে, এবং এখন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটাকে আসলে কোনো অধ্যায় সীমাবদ্ধ করা যায় না, যদিও আমাদের মূল পাঠ্য বইতে এই দলিলপত্রাদি এই জিনিসগুলো আসলে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে অন্তর্ভুক্ত আছে, অথবা কিন্তু এই প্রশ্নটা আসলে আমাদের সব অধ্যায়ে আসতে পারে। এটা আমাদের জাবেদার সাথে আসতে পারে, এটা আমাদের খতিয়ানের সাথে আসতে পারে, এটা আমাদের নগদান বইয়ের সাথে আসতে পারে, এটা আমাদের তৃতীয় অধ্যায়ে আসতে পারে। অর্থাৎ এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোনো জায়গায় আসতে পারে। আমি খুব আশাবাদী এই হিসাবের দলিলপত্রাদি বা লেনদেনের যেই প্রমাণপত্রগুলো রয়েছে সেইখান থেকে আমরা ইনশাল্লাহ 10 মার্ক কমন পাবো। সিকিউ এবং এমসিকিউ এই দুইটা মিলে ইনশাল্লাহ এই লেনদেনের যেই 6টা প্রামাণ্য দলিল রয়েছে এই জায়গা থেকে আমরা এই সংখ্যক নাম্বার কমন পাবো। তাহলে তুমি বুঝতেই পারছো, একটা ক্লাস করবা তুমি, এই একটা ক্লাসেই ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষাতে 10 নাম্বার কমন থাকবে। ওকে, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কি বলছি। আমরা দেখো, আমাদের লেনদেনের বেশ কিছু প্রমাণপত্র রয়েছে। আমরা যে লেনদেনগুলো সংগঠিত করি, একটা লেনদেন সংগঠিত হওয়ার পরে ওই লেনদেনের এভিডেন্স বা প্রমাণপত্র হিসাবে বেশ কিছু দলিলপত্র ব্যবহার করা হয়। তার মধ্যে কিছু দলিলপত্র হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, আরেকটাকে বলতে পারি আমরা নোট। তো আমি একবারে 6টার নাম এইভাবে বলি: চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই যে আমার লেনদেনের 6টা প্রামাণ্য দলিল, আমাদের আজকের এই পুরো ক্লাসটাই হবে আমাদের এই লেনদেনের প্রামাণ্য দলিলগুলো নিয়ে। ওকে, লেনদেনের প্রামাণ্য দলিলের মধ্যে সবার প্রথমে আমরা আসি। সবার প্রথমে আছে কে? চালান। সবার প্রথমে কে আছে? চালান, তাই না? দেখো, চালান হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয়ের একটা প্রমাণ দলিল। বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা চালান যথাযথভাবে প্রস্তুত করে। একটা প্রশ্ন আসতে পারে, চালান প্রস্তুত করেন কে? উত্তর হচ্ছে বিক্রেতা। চালান প্রস্তুত করে তার এক কপি ক্রেতাকে মালের সাথে প্রেরণ করে। চালানে ক্রেতার নাম, ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত লিপিবদ্ধ থাকে। চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়। দেখো, আমি কয়েকটা লাইন দাগায় দিচ্ছি, এগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় একটা প্রামাণ্য দলিল, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিক্রেতা যথাযথভাবে চালান প্রস্তুত করেন, এমসিকিউ আসার মতো একটা টপিক। তারপরে হচ্ছে কি, চালানের উপর ভিত্তি করে আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারি বা বিক্রয় জাবেদা তৈরি করতে পারি। ওকে, আমরা যদি একটু চালানের চেহারাটা দেখতে চাই, চালানের চেহারাটা হচ্ছে এইরকম। আমরা সবগুলো ছকের চেহারাই কাছাকাছি একই রকম, সবগুলোই তো এক একটা যমজ ভাইয়ের মতো। দেখো, আমাদের চালানের বেসিক নিয়মটা হচ্ছে কি, আমরা চালানের উদ্দেশ্যটা কি, আমাদের চালানের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা যখন আমার কাছ থেকে পণ্যদ্রব্য বা মাল ক্রয় করে নিয়ে যাচ্ছে, সে মালটা বাসায় নিয়ে গিয়ে যখন তার কাগজ চালানের সাথে মিলায় দেখবে সে যা কিছু কিনছিল তার সবকিছু তার বাসা পর্যন্ত পৌঁছাইছে কিনা, তার সবকিছু তিনি আমার দোকান থেকে তার বাসা পর্যন্ত নিয়ে গেছে কিনা, আমি কি তার কাছে যেই পণ্যগুলো বিক্রি করছি ওই পণ্যগুলোর দাম সঠিক ধরছি কিনা, তার সাথে আমার যত টাকা ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল আমি কি তাকে ওই সমপরিমাণের টাকা ডিসকাউন্ট দিছি কিনা, সে যে আমাকে টাকা শোধ করবে এই টাকা পরিশোধের যেই শর্তটার কথা উল্লেখ করা ছিল ওই শর্তটাকে আমি উল্লেখ করে দিছি কিনা, এই জিনিসগুলো তিনি চেক করবেন। তো এই জিনিসগুলোকে তুমি গ্রহণযোগ্যভাবে একভাবে উপস্থাপন করতে পারলেই হইল। যেমন আমরা চালান প্রস্তুত করার ক্ষেত্রে মোটামুটি ঘর কাটবো হচ্ছে ক্রমিক নং, বিবরণ, তারপরে হচ্ছে দর, পরিমাণ, টাকা। উপরের জিনিসগুলো তোমরা এমনি বুঝবা। চালান নাম্বার থাকলে চালান নাম্বার লিখবো, যিনি পণ্যটা ক্রয় করছেন ক্রেতার নাম থাকলে ক্রেতার নাম লিখবো, ঠিকানা থাকলে লিখবো, তারিখ তো অবশ্যই থাকবে, তারিখটা আমরা লিখে দিব। লেখার পরে যদি কারবারি বারটা থাকে, কারবারি বারটা যত থাকবে সেটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পরে আমরা টাকাটা কথায় লিখে দিব। এখানে মনে রাখার বিষয় যেটা, যেহেতু আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল 6টা ছকই কাছাকাছি একই রকম, শুধুমাত্র স্বাক্ষরগুলা ভিন্ন। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে আমাদের চালান তৈরি করেন হচ্ছে বিক্রেতা, তাহলে আমার চালানে হচ্ছে স্বাক্ষর হবে কার? চালানে স্বাক্ষর হবে হচ্ছে বিক্রেতার।
এখন এই জায়গায় একটা ঝামেলা আছে যে তুমি যখনই চালান প্রস্তুত করবা, প্রস্তুত করে এরকম বিক্রেতার স্বাক্ষরের ঘরটা রেখে দিবা খালি, তখন তুমি উত্তেজনাবশত কি করবা, এই জায়গায় কোনো একটা সাইন করে দিবা। এটা করে দিছো মানেই তোমার কি পুরো নাম্বারটা কাটা, তোমাকে আর একটা নাম্বারও দিবে না। এই জন্য কি করা যাবে না, নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে এইখানে কোনো কিছু লেখা টাকা যাবে না। বোঝা গেছে কথা? তাহলে ভাইয়া চালান নিয়ে কয়েকটা কথা আরেকবার একটু বলি। চালান হচ্ছে আমাদের লেনদেনের প্রামাণ্য, ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। চালান প্রস্তুত করেন বিক্রেতা, চালানের স্বাক্ষর থাকে বিক্রেতার, চালানের মাধ্যমে আমরা প্রস্তুত করি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে লেনদেনের প্রামাণ্য দলিলে আসি। এরপরে হচ্ছে ভাউচার। আমরা লেনদেনগুলো যখন আয় ও ব্যয়ের, এই আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনের জন্য আমরা যে প্রামাণ্য দলিলটা তৈরি করি সেটাকে আমরা বলি হচ্ছে ভাউচার। আমি আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য লেনদেনের যে প্রামাণ্য দলিলটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ভাউচার। এবং ভাউচার হচ্ছে দুই প্রকার, একটা ডেবিট ভাউচার যেটা হচ্ছে আমরা ব্যয়ের সপক্ষে ব্যবহার করি, এবং আরেকটা হচ্ছে ক্রেডিট ভাউচার যেটা আমি আয়ের সপক্ষে ব্যবহার করি। ভাইয়া একটা হচ্ছে ডেবিট ভাউচার, আরেকটা হচ্ছে কি ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার ব্যবহার করব আমরা ব্যয়বাচক লেনদেনগুলোর ক্ষেত্রে, পণ্য ক্রয়, ভাড়া প্রদান, বেতন প্রদান, মজুরি প্রদান, বিমা সালামি প্রদান, বিভিন্ন ধরনের ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করি, ডেবিট ভাউচার ব্যবহার করি। আর ক্রেডিট ভাউচার ব্যবহার করি আয়ের সপক্ষে, আয়বাচক লেনদেনগুলোর ক্ষেত্রে, পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই ধরনের যে আয়গুলো রয়েছে আয়ের জন্য আমরা তৈরি করি হচ্ছে ক্রেডিট ভাউচার। দেখো ভাউচারের ক্ষেত্রে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারে দুইটা জিনিস মনে রাখা লাগবে। সেটা হচ্ছে ডেবিট ভাউচার তৈরি করি আমরা ব্যয়বাচক লেনদেনের জন্য, ক্রেডিট ভাউচার আমরা তৈরি করি আয়বাচক লেনদেনের জন্য। ভাউচারে স্বাক্ষর থাকে তার চারজনের, খেয়াল করো, চারজনের সিরিয়ালটা মেনটেন করা লাগবে। প্রথমে থাকবে ক্যাশিয়ারের, তারপরে থাকবে হিসাব রক্ষকের, তারপরে থাকবে ব্যবস্থাপকের, এরপরে থাকবে হচ্ছে গ্রহীতার। এবং যেহেতু এইখানে চারটা স্বাক্ষরের ঘর আছে, তোমার ওই জিনিসটা এখানে আরেকটু বেশি থাকবে। হ্যাঁ, তো ওইটাকেও নিয়ন্ত্রণ করা লাগবে। এইখানে আমরা কোনো ধরনের কোনো স্বাক্ষর দিতে যাব না, ওই ঘরটাকে আমরা ফাঁকাই রেখে দিব, ওই ঘরটাকে আমরা কি করব, ফাঁকাই রেখে দিব। তাহলে ডেবিট ভাউচারের ছকটা আমরা দেখলাম। আমরা যদি ক্রেডিট ভাউচারে চলে যাই, ক্রেডিট ভাউচারের ছকটা একই রকম, শুধুমাত্র এই জায়গাটাই পরিবর্তন আসবে। ডেবিট ভাউচারে লিখবো ব্যয়ের বিবরণ, ক্রেডিট ভাউচারে লিখবো হচ্ছে আয়ের বিবরণ। এবং স্বাক্ষরের ক্ষেত্রেও ঠিক একই কথা, আমাদের চারজনের স্বাক্ষর হবে, ক্যাশিয়ার, হিসাব রক্ষক, ব্যবস্থাপক এবং গ্রহীতার স্বাক্ষর হবে। এবং স্বাক্ষরের ঘরটা অবশ্যই আমরা ফাঁকা রেখে দিব। ওকে, আমরা ক্যাশ মেমোতে চলে আসছি। ক্যাশ মেমো ব্যবহার করা হয় যখন আমরা পণ্যটা নগদে বিক্রয় করি। নগদে পণ্য ক্রয় বিক্রয়ের সময় ক্যাশ মেমো তৈরি করা হয়। এবং ক্যাশ মেমো তৈরি করা হয় 3 সেট। ক্যাশ মেমো তৈরি করা হয় কয় সেট? 3 সেট তৈরি করা হয়। একটা সেট ক্রেতাকে দেওয়া হয়, একটা সেট বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে থাকে, আরেকটা সেট একটা হচ্ছে প্রতিষ্ঠানে থাকে, আরেকটা চলে যায় হচ্ছে আমার বিক্রয় বিভাগে চলে যায়, তাই না? আচ্ছা, ক্যাশ মেমোর ক্ষেত্রেও দেখো, আমরা যেহেতু ক্যাশ মেমোটা নগদ টাকায় লেনদেন হয়েছে, ক্যাশ মেমোতে আমাদের স্বাক্ষর থাকবে দুইজনের, ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই স্বাক্ষর থাকবে। কোথায়? দুইজনেরই স্বাক্ষর থাকবে হচ্ছে আমাদের ক্যাশ মেমোতে। তাহলে আরেকবার একটু খেয়াল করে দেখি, প্রথম থেকে চালানে স্বাক্ষর থাকবে একটা পক্ষের, শুধুমাত্র বিক্রেতার। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারে স্বাক্ষর থাকবে 4 জনের। ক্যাশ মেমোতে স্বাক্ষর থাকবে কয়জনের? 2 জনের, ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই। এরপরে আমরা চলে আসব নোট। নোটের ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখি, ডেবিট নোট, ক্রেডিট নোট, আমরা আমাদের বাকিতে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে যেই বিবরণ, যেই দলিল, যেই প্রমাণপত্রটা ব্যবহার করি সেটাকে আমরা বলি ডেবিট নোট। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার ক্ষেত্রে, এই ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য আমি বিক্রেতার কাছে যেই দলিলটা পাঠাই, বিক্রেতার কাছে যেই পত্রটা পাঠাই, বিক্রেতার কাছে যেই দলিলটা পাঠাচ্ছি, যেই প্রমাণপত্রটা পাঠাচ্ছি, সেটাকে বলা হয় ডেবিট নোট। তাহলে ডেবিট নোট কখন ব্যবহার করা হয়? ধারে ক্রয়কৃত মাল ফেরত দেওয়ার ক্ষেত্রে। ধারে ক্রয়কৃত মাল ফেরত দেওয়ার ক্ষেত্রে আমরা ডেবিট নোট ব্যবহার করি। ডেবিট নোটের ছকটা হচ্ছে এই রকম, এখানে স্বাক্ষর হবে কার? ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর হবে। ক্রেডিট নোট ব্যবহার করি ধারে পণ্য বিক্রি করে ক্রেতার নিকট হতে পণ্য ফেরত পাওয়ার পরে
আমি কি করি একটা ক্রেডিট নোট তৈরি করি। এই কারণে ক্রেডিট নোটে স্বাক্ষর থাকে বিক্রয় ব্যবস্থাপক। ক্রেডিট নোটে স্বাক্ষর থাকে কার? বিক্রয় ব্যবস্থাপকের, তাই না? তাহলে দেখো ভাইয়া মানে ছকগুলো কঠিন না, সবগুলো ছকই সিমিলার, শুধু স্বাক্ষরগুলো মনে রাখা লাগে। আমি আরেকবার বলে দিচ্ছি, চালানের স্বাক্ষর থাকবে শুধু বিক্রেতার, ক্যাশ মেমোতে স্বাক্ষর থাকবে ক্রেতা বিক্রেতা দুইজনেরই, ভাউচারে স্বাক্ষর থাকবে 4 জনের, ডেবিট নোটে স্বাক্ষর থাকবে ক্রয় ব্যবস্থাপকের, ক্রেডিট নোটে স্বাক্ষর থাকবে বিক্রয় ব্যবস্থাপকের। স্বাক্ষরের নামগুলো মনে রাখো, ছক তুমি এমনিই পারবা, সবগুলো ছক দেখতে একই রকমই থাকে, তারিখ, তারপরে হচ্ছে বিবরণ, দর, পরিমাণ, টাকা, তারিখ, মালের বিবরণ, টাকা, ঘুরে ফিরে ছকগুলো কিন্তু একই রকম থাকে। ভাইয়া এই যে লেনদেনের 6টা প্রামাণ্য দলিল আলোচনা করলাম, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এই 6টা ছক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলতেছি ইনশাল্লাহ তুমি তোমার এসএসসি পরীক্ষাতে এই 6টা প্রামাণ্য দলিল থেকে সিকিউ এবং এমসিকিউ মিলায়া 10 নাম্বার কমন পাবা। 10 নাম্বার কমন পাবা শুধুমাত্র এই 6টা ছক যদি তোমার মুখস্থ থাকে তাহলে। তার মানে এই ছকগুলোকে একদমই হেলায় ভাসায় দেওয়া যাবে না, একদমই ফেলে দেওয়া যাবে না। পরীক্ষায় যদি আমি এই নাম্বারটুকু কমন পাইতে চাই তাহলে কিন্তু আমাকে এই অংশটুকু খুবই যত্ন নিয়ে পড়তে হবে। তাহলে ভাই আমরা অনেকক্ষণ বোধহয় আলোচনা করে ফেললাম। ছোট্ট একটা টপিক ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। আশা করছি তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা পড়তেও ভালো লাগছে। যদি ইজি অ্যাকাউন্টিং বইটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধু, তুমি তোমার আশেপাশে যারা রয়েছে, যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তাদেরকে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সম্পর্কে জানাবা। যদি তোমারও এই বই সম্পর্কে কোনো মতামত থাকে আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক গ্রুপে আমাকে জানাতে পারো, আমি সেখান থেকে তোমার মতামত দেখতে পারবো। তো এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।